খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়, কারণ 10 জন এসে একটা ডিম মেরে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে পজিটিভলি ছিলেন না। কেন পজিটিভলি ছিলেন না? ওই যে তার নির্বাচনের সময় ক্লিন্টন ফাউন্ডেশন বা তৎকালীন সময়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যুক্ত হয়ে নতুন ইতিহাস তৈরি করলেন। ডক্টর ইউনূস এখন পর্যন্ত বাংলাদেশের জন্য জাতিসংঘে যা করেছেন তা এক নতুন ইতিহাস মাত্র, যা ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত 15 বছর বা এর আগেও কোনো সরকার করতে পারেনি। আগামী নির্বাচনী রোডম্যাপ, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া, 24-এর গণ অভ্যুত্থান সহ আরো কোন কোন বিষয় নিয়ে তিনি সেখানে উপস্থাপিত করেছেন, আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মিত্র থেকে শত্রু নাকি শত্রু থেকে মিত্র? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্প, সাপ এবং নেউল। আমরা কেন বললাম যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে পজিটিভলি চিনেন না? কেন পজিটিভলি চিনেন না? ওই যে তার নির্বাচনের সময় ক্লিন্টন ফাউন্ডেশন বা তৎকালীন সময় বিল ক্লিন্টন বা হিলারি ক্লিন্টনকে তার ফাউন্ডেশন থেকে যে টাকা পয়সা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, ট্রাম্পের বিপরীতে কথা বলেছেন। ট্রাম্প কি ভুলে গেছে? আপনি হইলে ভুলে যেতেন? পৃথিবী এত উদার না। তো এই সরকার ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প, আপনি দেখেন, প্রথমেই হিন্দুদের ইস্যুতে, নির্বাচন ছিল আমেরিকাতে তখন, ভারতের ভোটারদেরকে টানার জন্য সে বাংলাদেশ নিয়ে একটা টুইট করে বসলো। এরপর এটা নিয়ে তো তোলপার হয়ে গেল, তুলকালাম কাণ্ড। এর মাঝখানে এখন আমরা দেখলাম সর্বশেষ আমেরিকার একজন নাগরিক, বাংলাদেশি, তিনি এনআইএ, তো তাকে নিয়ে যেই বক্তব্য সামনে আসছে বা যে চাঞ্চল্যকর তথ্য বক্তব্য সে উপস্থাপন করছে যে আমেরিকার বর্তমান সরকার এই সরকারের উপর নাখোশ, তারা চায় ডক্টর ইউনূসকে সরাই দিয়া এখানে একটা জাতীয় সরকার গঠন অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা। আর এই নিয়ে অনেক দূর চলে গেছে। এনায়েত করিমের লাস্ট স্টেটাস হচ্ছে তাকে নিয়ে তার বিচার টিচার কি হবে তার ব্যাপারে কিন্তু মার্কিন দূতাবাসের পরামর্শ নেওয়া হচ্ছে সামহাও, কেননা আমেরিকার সিটিজেন, আমেরিকা তার নাগরিকদের সুরক্ষার বেলায় সত্য। এখানে এনায়েত করিম আগে বাঙালি পরে আমেরিকান, এটা ফ্যাক্ট কাজ করতেছে না। আমরা যখন এই কথা বলতেছি, এর মাঝখানে ডক্টর ইউনূসের জন্য একটা গোল্ডেন চান্স আসছে ট্রাম্পের সাথে দেখা করার জন্য। এখন ডোনাল্ড ট্রাম্প কি তাকে আলাদা ডাইকা নিয়ে পার্সোনাল মিটিং করার কথা বলছেন? না, ডোনাল্ড ট্রাম্পের এই সময় নাই। এর আগেও তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, সেখানে বা ইদানিং আমি জানি না কেন ডক্টর ইউনূসের হঠাৎ করে যে ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটিটা আছে, বন্ধু বান্ধব আছে বা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা যারা আছে, লাইক তিনি যুক্তরাজ্যে গেলেন, সেখানে সরকার প্রধান তার সাথে দেখা করলেন না। ইতালির প্রধান বাংলাদেশে আসার কথা ছিল, দেখা করলো না। ফ্রান্সে গেল, ফ্রান্সের প্রেসিডেন্ট তার সাথে দেখা করলো না। তার মধ্যে একজন মানুষ অন্যান্য সময় গেলে পুরো রাষ্ট্র দেখা করে, কিন্তু রাইট নাও পলিটিক্যাল অবস্থান থেকে অনেক কিছু তিনি কাটা পড়তেছেন। আর সবগুলার যে বাপ আমেরিকা, সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পই তো তার প্রতি অনেকটা ক্ষিপ্ত, বিভিন্ন বক্তব্য বা আমরা যে সিমটম গুলা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে, এখনই যে তিনি আমেরিকা গেছেন, ট্রাম্প কি তার সাথে দেখা করবেন? হ্যাঁ, ট্রাম্প ওনার সাথে দেখা করবেন না, ট্রাম্পের সাথে ওনার দেখা হবে। শব্দগত পার্থক্য আছে। কোথায় পার্থক্য আছে? যে আমরা গণমাধ্যমে দেখলাম সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি 2 দিন আগেই আমেরিকা চলে গেছেন, যাইয়া সবকিছু সেটেল করতেছেন। তো সেখান থেকে আমরা যতটুকু তথ্য পেলাম যে আগামী 27শে সেপ্টেম্বর অভিবাসীদের এক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে, এই প্রোগ্রাম চলাকালীন ওইটার ফাঁকে জাতিসংঘের মহাসচিব, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তারপর দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের, বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ হবে বা তিনি করবেন। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। ঠিক এতটুকুই ঘটনাটা আমাদের পত্রিকাতে অনেক বড় আকারে আসছে। বাট আমি একটু সারপ্রাইজ যে কেন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন এত একজন বরেণ্য ব্যক্তিত্বকে হঠাৎ করে ক্ষমতায় রাজনীতিতে আসার পরে সবাই এরকম একটু সাইড কাটতেছেন। এটার বেশ কিছু কারণ কিন্তু আছে। এখন সমালোচনা, আলোচনা ওইগুলা বাদ রেখে আমাদের মূল নিউজের যে ফোকাসটা, ডোনাল্ড ট্রাম্পের সাথে এই সাক্ষাৎকার আদৌ কি কোন রকম মাইনে রাখবে বা কোন রকম ইস্যু ক্রিয়েট করবে? না, এটা একটা লাইক ধরেন আপনি একটা অনুষ্ঠানে গেলেন, আপনি বিএনপির একজন নেতা, আরেকজন আওয়ামী লীগের নেতা, একজন জামাতের নেতা, একসাথে বসে কিন্তু তখন হাসি খুশি কথাবার্তা, একজনের আরেকজন চা ঢাইলা দেওয়া, অথবা নেন মুরগির পিসটা নেন, এরকম কিন্তু আমরা করি বাঙালি হিসেবে, আমাদের এই চরিত্রটা আছে। তো জাতিসংঘের যে বৈঠকটা বা বিভিন্ন জায়গায়, যেহেতু এখানে সারা পৃথিবীর 80তম একটা প্রোগ্রাম, অনেকে আসবেন, তো তারা একে অন্যের সাথে দেখা করবেন, কথা বলবেন। তো এটা লাইক
ওয়ান কাইন্ড অফ এরকম আলাদা, এমন না যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনূসের মধ্যে স্পেশাল কোনো আমেরিকা সরকার বৈঠক করতে চাচ্ছে, বিষয়টা ওরকম না। তো তারপরেও কেন এটা পজিটিভ ডক্টর ইউনূসের জন্য, যে মিনিমাম লেভেলে ডক্টর ইউনূস যদি ট্রাম্পের সামনে পড়ে, আমার ধারণা তিনি ট্রাম্পের অনেক কথাবার্তা বইলা একটা পজিটিভ ফিডব্যাক ওনার প্রতি এবং তার সরকারের প্রতি, সর্বোপরি বাংলাদেশের প্রতি ট্রাম্প এতটা ক্ষিপ্ত না, ভারতের প্রতি যেমন ক্ষিপ্ত। তো মোটামুটি এটা একটা পজিটিভ ইমপ্রেশন হয়তো তৈরি করবে। এখন দেখা যাক, অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন দর্শক। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিনিধি দলকে নিয়ে নিউ ইয়র্কে গমন করতে আওয়ামী লীগ যে নৃশংস হামলাটি চালিয়েছে তাদের ওপরে এর বিচার কি বাংলার মাটিতে হবে, বা অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস তাদের প্রোটোকল ব্যবস্থা আরো কঠোর করলো না কেন নিউ ইয়র্ক প্রশাসন? বিস্তারিত আরো থাকছে রিপোর্টে। প্রথমে একটা প্রশ্ন রাখছি সবার কাছে, একটু খেয়াল করবেন, খুবই সিরিয়াস একটি বিষয়। আপনারা কি চান কিনা আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণ করুক? আমাকে যারা ফলো করছেন, আমার যারা কথা এই মুহূর্তে শুনছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে বলছি, শেষ পর্যন্ত দেখবেন কেন এই ভিডিওটি করছি। আপনারা কি চান কিনা আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক? কারণ হলো, বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব যারা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি চান বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক। এই অবস্থানের প্রেক্ষিতে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখছি এবং এর পক্ষে বিপক্ষে আপনারা আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে। এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন অবশ্যই আপনারা কি চান। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে অনেক ধনী রাষ্ট্র ছিল, অনেক গরিব রাষ্ট্র ছিল, দুঃখিত, যারা খুব স্বল্প সময়ে অল্প সময়ে অনেক ধনী রাষ্ট্র হয়েছে। কোনো না কোনো কারণে তারা যখন স্বাধীন হয়েছে, বিভিন্ন কারণে তাদের যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে তারা উত্তীর্ণ হয়ে খুব স্বল্প সময়ে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি এবং আর্থিকভাবে অনেক উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কারণ তাদের একটা লক্ষ্যবস্তু ছিল, তাদের একটা উদ্দেশ্য ছিল, সমগ্র জাতি একত্রিত ছিল। আর পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনাময় জাতি 50 বছর পরেও উন্নয়ন থাক দূরের কথা, এর আশপাশেও যেতে পারেনি। এর একমাত্র কারণ হলো বিভ্রান্ত হওয়া, এর একমাত্র কারণ হলো অনৈক্য একটা জাতি, এর একমাত্র কারণ হলো কনফিউশনাল পলিটিক্স। মানে কি করবে, উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এবং আদর্শহীন, সেটি একদম সবার পরে। কিন্তু পুরো জাতির একটা লক্ষ্যবস্তু থাকতে হয় যে আমরা কোথায় যেতে চাই, কি করতে চাই। এরকম ধরনের লক্ষ্যবস্তু ঠিক না থাকার কারণে কোনো জাতি যে 50 বছরেও কিছু করতে পারে না, বিভ্রান্ত জাতি, কনফিউজড একটা জাতি, সেটা হলো বাংলাদেশ। গত 54 বছরে কিচ্ছু করতে পারেনি। ট্রাস্ট মি, এর চেয়ে কম সময়ে অনেক দেশ তারা বহু অ্যাডভান্স হয়ে গেছে, কারণ তারা কোথায় যেতে চায় সেটি তারা ঠিক করেছিল। আমরা ধরতে গেলে আপনাদের ভাষায়, আমাদের ভাষায় কারো কারো মতে ঠিক ব্যাঠিক বিতর্ক থাকতে পারে। আমরা কেবল 1971 সালে আমরা সবাই বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি 1971 সালের সাথে কোনো কিছু তুলনা হতে পারে না। আমরা জন্মগ্রহণ করেছি আমাদের এই দেশ। এরপর ধরেন কথার কথা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে 2024-এ। কারণ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তো মানুষ আছে না যে এটা তো একদম মরণ ব্যাধি, এরকম একটা ব্যাধি হয়েছিল আমাদের দেশে। সেই ব্যাধি থেকে আল্লাহর হুকুমে এই দেশটি আবারও হাজারো মানুষের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে। সুতরাং একটার সাথে আরেকটা তুলনা কেন যেন করা যাবে না, যেমন করা যাবে না আবার একটার সাথে আরেকটাকে তুলনা করে ছোট বড় হিসেব করাও ঠিক হবে না। আমি 2024 যেহেতু আমরা দেখেছি, আমাদের চোখের সামনে রক্ত ঝরিয়েছে, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছাত্র জনতা। এরপর এই জাতি মনে করেছিল যে এই কনফিউশনাল কারণে গত 54 বছর বিভ্রান্তকর একটা জাতি হওয়ার কারণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেনি, বারবার গন্তব্যহীন হয়ে জাতি পিছিয়ে গেছে, বহু বছর পিছিয়ে গেছে। সে জাতি আমরা ভেবেছিলাম যে 24-এর পর অন্তত পক্ষে একটা লক্ষ্যবস্তু নিয়ে চলবে। কিচ্ছু হয়নি।
বিশ্বাস করুন, কিচ্ছু হয়নি। দেখুন, গত 15 বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তাকে বিএনপি বারবার ফ্যাসিস্ট বলেছে, বিএনপি বারবার বলার চেষ্টা করেছে যে এদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে, নতুন সরকার গঠন করতে হবে, তাদের কর্মী সমর্থক নেতাদেরকে মানে কি বলবো অভূতপূর্বভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জামাত ইসলামের নেতাদেরকে নিপীড়ন করেছে, অন্যান্য সকল দলের নেতাকর্মীরা কম বেশি সবাই ভয়ঙ্করভাবে নির্যাতিত হয়েছে। সবার একটাই চাওয়া ছিল, একটাই লক্ষ্য ছিল, সেটা হলো শেখ হাসিনার পতন, ফ্যাসিস্ট সরকারের পতন। দেখুন, লক্ষ্য যখন একসাথে হয়, একই রকম হয় পথ, কোথাও না কোথাও এটা মিলে যায়, আর মিলে গেলে সেই ইচ্ছার প্রতিফলন কোনো না কোনোভাবে ঘটে যায়, যেটি 24 প্রমাণিত। তো সেই লক্ষ্যবস্তুটা একদিকে ছিল, এর পরের যে বাংলাদেশের লক্ষ্যবস্তু সেটি এখনো পর্যন্ত এক করতে পারেনি। আজকে জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি চান জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচনে আসুক। উনি ওনার মতো একজন ব্যক্তি, যিনি সাবেক মন্ত্রী, যিনি একজন সব্যসাচী রাজনীতিবিদ, যিনি বহুদিন যাবৎ একটা বড় দলের দায়িত্ব নিয়ে এই দলটাকে টেনে এই পর্যন্ত নিয়ে এসছেন, সুতরাং উনি আমাদের থেকে অনেক অনেক ভালো জানবেন, বুঝবেন, এটা স্বাভাবিক। ওনার এই মন্তব্য ডেফিনেটলি উনি খুব চিন্তা ভাবনা করেই করেছেন। কিন্তু প্রশ্ন হলো, উনি যা চান, ওনার দল কি তা চান? উনি যা বলেছেন, ওনার দলের কথা বলেছেন, উনি যা চান তা কি ওনার দলের লোকজন চান? তাহলে দেখুন ফারাকটা কোথায়। উনি যা চাইছেন ওনার দল তা হয়তো চাচ্ছে না, তাহলে ওনার দলের মানুষও বিভ্রান্ত হলো, সরকারও বিভ্রান্ত হচ্ছে, এদেশের জনগণও বিভ্রান্ত হচ্ছে, খোদ আওয়ামী লীগ নিজেরাও বিভ্রান্ত হচ্ছে। তাহলে ওনার মতো মানুষ, এত বড় দলের দ্বিতীয় প্রধান স্থানে থাকা একজন মানুষ যখন এমন মন্তব্য করে, তখন এই মেসেজটা মানে কার জন্য কি মেসেজ উনি ছাড়লেন, বললেন? ওনার মেসেজের পেছনে বহুভাবে এটাকে বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু মোটা দাগে কি বুঝিয়েছেন? যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আসুক তিনি চান। তিনি চান মানে কি? তিনি তো বিএনপির কয়েক কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন, খুব স্বাভাবিক। তার মানে বিএনপি চাচ্ছে, তার মানে বিএনপির সবাই চাচ্ছে। এভাবে না বোঝার কোনো কারণ আছে কিনা আপনারা একটু লিখবেন দয়া করে। এখন আমরা কথা হলো, আওয়ামী লীগের তো আমিও শত্রু না ভাই, আপনি যারা দেখছেন আপনিও ব্যক্তিগতভাবে শত্রু না। আওয়ামী লীগের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।